হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভা লাইফস্টাইল। বরাবরের ন্যায় আবারও চলে এসেছি মুতুরি আপাকে নিয়ে আপনাদের সাথে কিছু দুর্দান্ত তথ্য শেয়ার করতে। আপনারা অনেক পছন্দ করছেন আমার এই ভিডিওগুলো, তো আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা আমাকে নতুন হিসেবে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আমি নতুন হিসেবে আপনারা যে আমাকে এইভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আপনাদের এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আসলেই অনেক কৃতজ্ঞ। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তাছাড়া এই সেক্টরে অনেক সিনিয়র মানুষ আছেন যারা কিনা আমার থেকে অনেক বড় বয়সে, যেমন আমি যদি বলতে চাই যে 30 থেকে 35, 40, 44 এইরকম বয়সের মানুষ আছেন। তো তাদের প্রতি আমি সম্মান রেখেই বলতেছি যে আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সংশোধন করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, ভালো মন্দ সব কিছু আমাকে বলবেন, আমার কোনটা করলে ভালো হবে, কি বললে ভালো হবে, বুঝতে তো পারছেন। ওই যে কথাই বলে না, 10 মিলে করি কাজ, হার জিতে নাই ইলাজ। এখন আপনারা 10 জন মিলে যদি আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটা কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে যদি অসফলতাও আসে তাতেও সেটা মেনে নিতে রাজি আছি। দেখুন, আপনারা আমাকে অনেক কমেন্ট করছেন, অনেক কিছু জানতে চাচ্ছেন, সেইগুলো নিয়ে আমি একটা প্রশ্নোত্তর পর্ব রাখবো চিন্তা করেছি। ইনশাল্লাহ কখন রাখি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব, বা হুট করে আমি করেও ফেলতে পারি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। ইনশাল্লাহ আমি যে কোনো সময় একটা সিরিজ আমি করবই। তো আপনারা ধৈর্য ধরেন, ধৈর্যের ফল মিষ্টি হয় সব সময়। তো এখন আমি আপনাদের সাথে যে কথাগুলো বলবো আজকে, সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে বিস্তারিত আপনাদের কমেন্ট বা আপনাদের মন্তব্য আমাকে জানাবেন, যেহেতু আমার কমেন্ট সেকশন খোলা থাকে। আর যদি আমার এই কমেন্ট সেকশন খোলা না থাকে, আমার যেই কমেন্ট সেকশন খোলা পাবেন সেইখানে গিয়ে আমাকে কমেন্ট করবেন যে আপনার এই ভিডিও কমেন্ট বন্ধ কেন। আমি আসলে জানি না কমেন্ট কেন বন্ধ হয়ে যায়, এটা ইউটিউব থেকে হয়তো করে দেয় কোনো কিছুর কারণে, হট এভার। তো এখন আমি কাজের কথায় আসি। গতকালকে যেই রাতে আপনাদের ভিউ ব্যবসায়ী আপা যেই ভিডিওটা আপলোড করেছে, মানে ব্লগটা আপলোড করেছে, সেই ব্লগের শুরুতে বা সেই ব্লগের থাম্বনেইলে তেমন কিন্তু কোনো লেখা ছিল না, বা কাউকে মিন করে কোনো কথা বলে নাই, বা সে কী কারণে কি করতেছে সেটা নিয়েও কিন্তু সে কোনো ধরনের লেখালেখিতে ছিল না। যখন দেখলো যে তার এইরকম ভিডিওতে ভিউস আসছে না, সে কি করলো, হুট করে তার ভাইয়ের ছবি দিয়ে সেখানে লেখা দিল, এক লাইনের একটা লেখা লিখলো যে ভাইকে তাবিজ করছে কে। এক লাইনের একটা খোঁচা দেওয়া লেখা লিখে সে আবার ভিডিওটা আপলোড করে দিল। এখন কথা হচ্ছে যে এই যে সে যে খোঁচা দেওয়া ইয়েটা লিখলো, কথাটা যে লিখলো, এটা কিন্তু সে আগে লেখা নাই। কখন লিখছে, যে ভিউজ যখন হচ্ছে না তখন গিয়ে সে এই কথাটা লিখলো, মানে ভাইয়ের বউকে মেনলি ইনডাইরেক্টলি খোঁচা দিয়ে একটা কথা বললো। সে কিন্তু কয়েকদিন আগে তার একটা ভিডিওর ক্যাপশনে বলেছিল যে বৃষ্টির মধ্যে ভিজে সব দুঃখ কষ্ট ভুলে গেলাম। আজকে আবার তার কি মনে করে দুঃখ কষ্ট মনে হলো বা মনে পড়লো, সে আবার নতুন করে এই খোঁচানো ক্যাপশনটা দিয়ে আবার ভিডিওটা দেওয়ার। সে তো আগে এই ক্যাপশনটা দেয়ই নাই, যখন দেখতেছে যে ভিউ হচ্ছে না তখন গিয়ে সে এই ক্যাপশনটা লাগাই দিল। তাহলে তাকে যে সবাই ভিউ ব্যবসায়ী বলে, ভাইয়ের বউ ব্যবসায়ী বলে, যারা তাকে ভিউ ব্যবসায়ী, ভাইয়ের বউ ব্যবসায়ী বলে, তারা তো একদম ঠিক কথাই বলে। ভাইয়ের বোন নাম না নিলে তো তার ভিউসই হয় না, যার প্রমাণ গতকালকের ভিডিওটা। সে যাচ্ছে স্কুলে, তার ছেলের যে যত বকেয়া বাকি ছিল সেগুলো দিতে, সেই ভিডিওর মধ্যে সে তার ভাইয়ের বউকে খোঁচাচ্ছে। ওই ভিডিওর মধ্যে তো তার ভাইয়ের বউ প্রসঙ্গে কোনো কথা বলারই দরকার ছিল না, যেহেতু ওই ভিডিওতে তার ভাইয়ের বউ রিলেটেড না। সে স্কুলের খরচ দিতে যাচ্ছে, বকেয়া দিতে যাচ্ছে। এই
এই বকেয়া দেওয়ার ভিডিওর মধ্যে কিভাবে কিসের জন্য ভাইয়ের বউকে টেনে আনলো? আসলে ওই যে ভিউজ ব্যবসা বলে একটা কথা, ভিউজ ব্যবসায়ী এখন দেখতেছে যে এটা হচ্ছে না, এরকমভাবে কেউ ভিডিও খাচ্ছে না, নিচ্ছে না। তো যাই হোক, একটু খোঁচা দিই, খোঁচা দিয়ে যখন কাজ হলো না তখন ডাইরেক্ট এখন থাম্বনেইলে ভাইকে তাবিজ করছে, এরকম একটা ক্যাপশন দিয়ে সে সুন্দরভাবে ভিডিও দিল, সেটাতে একটু ভালো ভিউজ হয়েছে। যাক, তো ওনার যে ভাইয়ের বউকে বিক্রি করেই খেতে হবে, সে সেটা স্বীকার কেন করে নেয় না, সেটা কেন মানে না? যখন মানুষ বলে যে ভাইয়ের বউ ব্যবসায়ী, তখন সে তো মানে গালাগালি করে। একটা মানুষ ওমরা করার পরে এরকম নোংরা গালি দিতে পারে, সেটা এই যে আপনাদের ভিউ ব্যবসায়ী আপাকে না দেখলে কিন্তু আমরা কখনোই বুঝতাম না। আপা ওমরা করার সাথে সাথে আপার যে আরো অনেক কিছু ফরজ হয়ে গেছে, সেটাও আপা করতে রাজি না। ওনার পর্দা করা ফরজ, উনি সেটা করছে না। সেই সাথে যে ওমরা করে আসার পরে যে কোনো পরপুরুষকে নিজেকে দেখাবে না, সেটাও সে করছে না। সে সোশ্যাল মিডিয়া ছাড়তে পারছে না, বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিক, সব কিছুই করুক, সে যে এসে যে এরকম নোংরামি যে করছে, সেটা তো তার ভিতরে যায় না, তার সাথে যায় না, সে তারপরে সেটা করছে। তাহলে আপনারা চিন্তা করেন যে সে কত বড় ভিউজ ব্যবসায়ী হলে সে এই ধরনের কার্যকলাপগুলো করে। সেই সাথে আমরা যে সমস্ত মানুষদের জন্য কান্নাকাটি করি, আমাদের যেমন ফিলিস্তিনির ঘটনাগুলো যদি আমরা দেখতে যাই, তো আমরা কিন্তু দেখি যে সেইখানে কিভাবে এই যে দলগুলোকে সাপোর্ট করা হচ্ছে, তারা কিভাবে ফিলিস্তিনিদের অত্যাচারে লিপ্ত হয়েছে। সেখানে গিয়ে যেখানে আল্লাহর নাম বিকৃত করে যেই দেশ, যেমন গিয়ে ওই ব্রাজিল, এই ব্রাজিল কিন্তু রাস্তাঘাটে সব জায়গায় আল্লাহর নাম লিখে রাখে, সেইখানে মানে অবমাননা করে, যেটা নাউজুবিল্লাহ, আমি বলতেও চাচ্ছি না। সেই দলের জার্সি পরে সেই দল সমর্থন করতেছে, সেই দলের হয়ে লাফালাফি করতেছে, নাচানাচি করতেছে, যে এই যে আপা যে ওমরা করছে, এইটার লাভটা কি হলো? সে তো সেই আল্লাহ তাআলাকে যারা অবমাননা করে, যারা নবী রাসূলকে অবমাননা করে, তাদেরকেই সাপোর্ট করতেছে। সেখানে আপনারা চিন্তা করতে পারতেছেন আপা কত বড় ভিউজ ব্যবসায়ী। আপার ফেসবুকের পোস্টগুলো যদি আপনারা খেয়াল করেন, দেখবেন যে কিভাবে সমর্থন করছে। সেই সাথে আপনারা যদি আরও, আপনাদের তো খেয়াল করার দরকার যে আপা যেভাবে জার্সি পরে, একটা মহিলা মানুষ ক্যামেরার সামনে এসে জামার উপর দিয়ে জার্সি পরে, ভাই রে ভাই, ন্যূনতম স্মার্টনেস বলতে কোনো কিছু থাকে, সেটাও আপাটার ভিতরে নেই। আপা খালি কয়েকটা স্বর্ণ বা কয়েকটা আংটি পরে দেখায় আমি প্রবাসী বউ, আমার এত কিছু আছে। হ্যাঁ, আবার কিন্তু শিক্ষার দীক্ষা সেরকম ধরনেরও না। যদি শিক্ষার দীক্ষা সেরকম ধরনের উঁচু লেভেলের থাকতো, তাহলে তো আবার জানার কথা যে যে সকল প্রাইভেট স্কুলগুলো আছে, সেইগুলোতে কিন্তু আপনার বছরে 6টা করে পরীক্ষা হয়, 6টা 7টা, বা ক্লাস টেস্টও হয়। যদি আমরা এটা বলে নিই, টিউটোরিয়াল হয় 3টা, টিউটোরিয়াল হয় 3টা, সেমিস্টার কিন্তু হয় বছরের আগা মাথায়, মানে মাঝে মাঝে এরকম করে 3টা টিউটোরিয়াল 3টা সেমিস্টার। আগে টিউটোরিয়াল নিবে 40 মার্কের, তারপরে গিয়ে সেমিস্টার পরীক্ষা নেবে, এটা কিন্তু হয়ে থাকে। আর ক্লাস সাপ্তাহিক যে ক্লাস টেস্টগুলো আছে, সিটি পরীক্ষা আছে, সেগুলোর কথা তো বাদই দিলাম। গতকালকে আপার যে ব্লগ, সেই ব্লগের মধ্যে আপা বলছে যে এই সমস্ত স্কুলে দিলে খালি 12 মাসে 8টা করে পরীক্ষা। আপা যদি ভালো কোনো স্কুলে পড়াশোনা করতো, ভালো যদি ভালো কোথাও থাকতো, তাহলে তো আপার তো এই বিষয়টা আরও বেশি করে জানার কথা যে হ্যাঁ, এই সমস্ত স্কুলে, প্রাইভেট স্কুলগুলোতে এইরকম ধরনের বছরে 6টা 7টা পরীক্ষা হয়, কম করে হলেও 6টা পরীক্ষা হয়, 3টা টিউটোরিয়াল হয়, 3টা সেমিস্টার হয়। আর সাপ্তাহিক যে ক্লাস টেস্ট, সেটা হয়। সেই ক্লাস টেস্ট সব কিছু মিলে ফাইনালে গিয়ে সেই নাম্বারটা যোগ হয়। আপার তো এই বিষয়ে জানার কথা, কিন্তু আপা তো এটা জানবে না, কারণ আপা তো এইরকম শিক্ষা দীক্ষা পর্যন্ত যাই নাই। আপা কোনো রকম মনে হয় এসএসসি দিছে কিনা তাও সন্দেহ আছে। কোনো এক রোস্টার আপু বলেছিল যে সে তো পড়াশোনা করে নাই, সে যদি ঠিকমতো পড়াশোনাও করতো, কোন ক্লাস জানি পর্যন্ত পড়াশোনা করছে, এরপরে গিয়ে হয়তো তার চলন কার্য যেরকম ছিল, সে তো ফার্স্ট বিয়ে করলো, ফার্স্ট বিয়ে করার পরে নিজের পছন্দেই বিয়ে করলো, বিয়ে করার পরে দেখলো যে না, এখানে তার পোষাচ্ছে না, সে বড়লোক হতে চায়। ওই যে আমরা একটা মুভি দেখছিলাম না, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, যে এখানে কারিনা কাপুর আছে, তারপরে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়া আছে, অক্ষয় কুমার আছে, প্রিয়াঙ্কা চোপড়া
চোপড়া যে তার সাথে অক্ষয় কুমারের সাথে যে প্রেম থাকে, তারপরে গিয়ে বিয়ে করতে চায়, হয় না, এরপরে যখন একটা বয়স্ক লোক ধরে বিয়ে বসে, তারপরে গিয়ে অক্ষয় কুমারের সেখানে ম্যানেজিং ডিরেক্টরে রাখে, প্রিয়াঙ্কা চোপড়া যে উকিল থাকে, একটা এই হিন্দি মুভি দেখছি না, সেই রকম। তো আবার ওই কম বয়সে গিয়ে তার মানে কম বয়স কি, সেই বয়সে আবার যেই মহিলা বিয়ে বুঝেছে সেই মহিলা তার কম বয়স হতেই পারে না। তো তখন গিয়ে আপা যেই লোকটাকে ধরেছিল সেই লোকটার হচ্ছে গিয়ে মানে ইনকাম আদি ছিল না, সেরকম ভাবে ছিল না, বউ পালার মতো অ্যাবিলিটি ছিল, কিন্তু আপার যে উচ্চ চাহিদা সেই উচ্চ চাহিদা ওই লোক পূরণ করতে পারতো না। নুন আনতে পান্তা খাওয়ার মতো যে অবস্থা, তো আপার তো সেটা দিয়ে হতো না, যে কারণে আপা এই লোকের কাছে আবার বিয়ে বসছে। আপনারা কি বুঝেন, এই আপার দাদিকে কিন্তু সঠিক চিকিৎসা করাইতে পারে নাই। ওনার দাদি যে মারা গেছে, ওনারা কিন্তু ধরেন টাকা পয়সা আছে বা কিছু, কিন্তু ওনার দাদিকে যে একটা প্রপার যে চিকিৎসা, সেই চিকিৎসা করাইতে কিন্তু পারে নাই। এগুলা নিয়েও অনেক কথাবার্তা হয়েছে, যারা যারা কথা বলতো তাদের চ্যানেলগুলো আপা ফেক স্ট্রাইক দিয়ে বন্ধ করে দিত। সে যাই হোক, এই যে ভিউজ ব্যবসায়ী আপা বলতেছে যে তার ছেলের কারি টাকা স্কুলে দিতে হয়, এই সমস্ত স্কুলে অনেক টাকা দিতে হয়, তারপরে আমাদের সামর্থ্য আছে দিয়ে দেখে, তৌফিক আছে দেখে আমরা এটা খরচটা বহন করতে পারতেছি, এত টাকা দিতে হয় 12 মাসে, এতগুলো করে 8টা করে পরীক্ষা, শুধু শুধু পরীক্ষা দেয় আর টাকা কারি টাকা নেয়। প্রথম কথা আমি যদি বলতে যাই যে এটা বকেয়া দিচ্ছে, উনি কিন্তু বকেয়া দিচ্ছে। বকেয়া আমরা কাকে বলি? আমরা যদি মাসে মাসে সমস্ত টাকা পয়সা ক্লিয়ার করে দেই স্কুলের, সেই ক্ষেত্রে কিন্তু কোনো বকেয়া থাকে না। উনি ধরেন 8 মাস বাংলাদেশে ছিল না, এই 8 মাস যে ছিল না, এই 8 মাসের যে বকেয়া বেতন সহকারে স্কুলের যে খরচগুলো আছে, সে কিন্তু সেইগুলো দিচ্ছে। তো সে বাকি রেখেছে, সেই বাকির টাকা সে দিতে যাচ্ছে। তো সেইখানে কারি টাকা কি করে হলো? আপনি যদি মাসে 1000-2000 টাকা আপনার স্কুলের বেতন হয়, সেটা যদি আপনি মাসে মাসে ইয়ে করে দেন, পরিশোধ করে দেন, তাহলে তো আপনার বকেয়া টাকা নিয়ে দৌড়াতেও হয় না, আর আপনাকে বলতেও হয় না যে আমি কারি টাকা দিতে যাচ্ছি, হাতে টাকা নিয়েছি, এতগুলো টাকা দিতে হবে, এই স্কুল এমন তেমন। এটা তো আপনার ব্যর্থতা, আপনি মাসে মাসে খরচ চালাতে পারেন না, আপনি মাসের টাকা মাসে পরিশোধ করতে পারেন না। এত বড় লোক হয়ে লাভ কি যদি ছেলের টাকা, স্কুলের টাকা বাকি রাখেন? এটা তার লজ্জা। যেইভাবে হোক, ব্যাংকের মাধ্যমে হোক, বিকাশের মাধ্যমে হোক, দুনিয়ার যে প্রান্তে থাকেন না কেন, এখন টাকা পাঠানো কোনো ব্যাপার না। সৌদি থাকেন, আমেরিকায় থাকেন, যে কোনো দেশে থাকেন, টাকা পাঠায় দেওয়া হইতেছে ওয়ান্টেড ব্যাপার। আর যেহেতু আপনার নাই, আপনার পরিবারের কেউ নেই এই টাকা দেওয়ার জন্য, যাই হোক, সব কিছুই মানলাম, সব কিছুই বোঝা গেল, আপনি বাকি টাকা দিতে যাচ্ছেন, তাতে এত কথা তো বলার দরকার নেই। আমি তো নিজের লজ্জা শরম হওয়ার দরকার যে মাসের টাকা মাসে, ছেলের স্কুলের মাসের টাকা মাসে পরিশোধ করতে পারে না, সেই সাথে মনে হয় এই যে সেশন চার্জও আছে, সেগুলোও দিচ্ছে। তো এটা তার লজ্জা হওয়ার দরকার যে মাসের টাকা মাসে পরিশোধ করতে পারেন না, বকেয়া রাখেন, বাকি রাখেন। আমরাও তো পড়াশোনা করেছি, কিন্তু আমরা কোনোদিন আমাদের 1 টাকা স্কুলের বকেয়া রাখি নাই। পরীক্ষা হয়েছে যখন, আমাদের পরীক্ষার ফিও যা ছিল, আমাদের বেতনও তাই ছিল, সমান ছিল। 2000 টাকা যদি স্কুলের বেতন হয়, তাহলে 2000 টাকা পরীক্ষার ফিও আমাদের গুনতে হয়েছে। সেই টাকা আমরা মাসেরটা মাসেই ক্লিয়ার করে গেছি, আমাদের গার্ডিয়ানরা সেটাই করেছে। কই, আমরা তো এগুলো বলতে যাই না, কিন্তু আবার ওই যে বলে না, ওই ছোট মুখে বড় কথা, আপার হচ্ছে গিয়ে সেরকম। আপনারা এটা বুঝতেছেন না যে আপার দাদি কিন্তু সঠিক চিকিৎসা পায় নাই। আপার যে দাদির যে সঠিক চিকিৎসা, একটা উন্নত মানের চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু আপার বাবা করাইতে পারে নাই। তাহলে আপনারা ভেবে নেন যে আপা কোন পরিবেশ, কোন পরিবার, কোনখানের মানুষ ছিল। এই যে আপার দাদি সেদিন মারা গেছে, কবে মারা গেছে? আপা যখন এই ইউটিউবে রয়েছে তখন মারা গেছে। তারপরেও কিন্তু আপার যে বাপের বাড়ির যে অবস্থা, সেটা কিন্তু তার স্বামীকে দিয়ে করা হয়েছে। কিন্তু তারপরও আপার যে দাদির যে প্রপার যে চিকিৎসা, সেই চিকিৎসা করাতে পারে নাই। আপাদের গ্রামের মানুষ কোনো একটা আছে, এই রোস্টার আপুটা কিন্তু আছে, এই যে নামটা যেন কি আমার মনে নেই, ওই আপুটা আছে, ওই আপুর চ্যানেলে
কোনো তাদের গ্রামের মানুষ, আশেপাশের মানুষ কিন্তু কমেন্ট করতো, কমেন্ট করে করে বলতো যে তার দাদির কিন্তু সুচিকিৎসা করাইতে পারে নাই, এরকম ওনার দাদি কিন্তু চিকিৎসার অভাবে মারা গেছে, এরকম কিন্তু আমরা অনেকে শুনছি। আমিও কিন্তু মানুষদের দর্শক ছিলাম, এই রোস্টার আপুদের দর্শক ছিলাম, যে আপুটার কথা বলতেছি সেই আপুরও কিন্তু আমি দর্শক ছিলাম। তো ওই সুবাদে জানা আরও অনেক কিছুই কিন্তু জেনেছিলাম, সেগুলো আমি আপনাদের সাথে আস্তে 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 শেয়ার করব। একবারে তো শেয়ার করলে মজাই পাবেন না, তো আমি চাচ্ছিলাম যে সেগুলো আস্তে আস্তে শেয়ার করতে। সে হচ্ছে সেই জায়গার মানুষ, সেই পরিবেশের মানুষ। একটা জিনিস দেখবেন, আপনি যখন উন্নত বা ভালো কোনো পরিবেশে বড় হচ্ছেন, আপনার চিন্তাধারা, আপনার মন মাইন্ড কিন্তু সেরকম উন্নত মানেরই হবে। আপনার নিম্ন জায়গায় বা আপনার নিম্ন পরিবেশের যদি মানুষ হন, আপনার মন মাইন্ড কিন্তু সেরকম নিম্নই হবে, চিপ মার্কাই হবে। তো ওনার মন মাইন্ড হচ্ছে গিয়ে এরকম চিপ মার্কাই। উনি নিজে কোনোদিন যেরকম পোশাক আশাক পরে, এই যে সৌদি আরবের থেকে আসার সময় এয়ারপোর্টে যেরকম ধরনের এই বোরকা পরে যে ভিডিও করছিল, সেটা নিয়ে যারা যারা ওই সময় তার ভিডিও দেখছিল, মানে এইবার রিসেন্ট, তখনকে গিয়ে কিন্তু সেটা টিকটকে কিন্তু মানুষ অনেক হাসাহাসি করতেছিল যে কি মানুষের কি চয়েস। আর মুখে আপনাদের দেখবেন যে 100 কেজির মতো আটা ময়দা মাখা, হ্যাঁ আপনাদেরকে দেখায় সে খুব সুন্দর, আসলে কিন্তু সে বাস্তবে কিন্তু সেরকম না। তার হাত কালো, পায়ের অবস্থা দেখলে তো আপনাদের বমি আসবে। একজন মহিলা মানুষের পায়ের অবস্থা এরকম থাকবে কেন, তাই না? সে যাই হোক, আজকের মতো আমি এখানে বিদায় নিতে চাচ্ছি, কারণ ভিডিওটা লং হচ্ছে, আপনারা লং ভিডিও পছন্দ করেন না। সবাই ভালো থাকবেন।